আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৩০তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘে নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত আপু পড়াতে আসে, টানা ৩ ঘন্টা পরীক্ষা নেয়, বোঝানোর শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ পড়া শেষ করে ১১টা ৩০-এর দিকে শুয়েছে। আবির এখনো ফেরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে, আরও ২০ মিনিট অপেক্ষা করছে, আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করে আবিরের নাম্বারটা বের করে। কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশী হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেয়ে কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় ওই পাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। কথাটা একসাথে হওয়ায় মেয়ের কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে বলে ওঠে, স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শুনে মেঘও এখনো স্টপ হয়ে আছে। কোন মেয়ে? কি বলছে? আবির ভাই এখন কোথায়? কিছু ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আবির রাজবাড়ি কণ্ঠে উত্তর দিল, একটা কাজে আসছি, তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুব খুশি হয়েও হতে পারলো না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছে। তানভীরের সাথে আছে শুনে একটু ভালো মনটা খুশি হলেও বেশি খুশি হতে পারলো না, কারণ তানভীর আপন ভাই হওয়ার সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠলো, না না, এমনিতেই। আসছেন না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসবো। মেঘ আস্তে করে বললে, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসতেছি। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ আগেই বাসায় ঢুকে পড়লেও তানভীর অনেকক্ষণ আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছুই ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশীর খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না বেলকনির দিকে যাবে, তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতায়। কেমিস্ট্রি বিক্রিয়ার পাশে বড় বড় করে লেখা, আবির ভাই, আমার আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটি হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা, আরো কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন, এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবিরের কণ্ঠে শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম সুরে বলে, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘ মাথা নিচু করে ঢোক গিলছে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাই বাসায় আসতে বলার সাথে সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক? জান্নাত আপুরে নেওয়া পরীক্ষাতেও তো ভালো মার্কই পায়, তাহলে আবির ভাই কেন এমন করছেন? মেঘ ঢোক গিলেই ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস, তাহলে তোর পা দুটো ভেঙে ঘরে বসায় রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে, আর না হয় না। এটুকু বলে আবির থামলো না। চোখে মুখে একরাশ বিরক্ত আর ক্রোধ। 1 সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘ টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির লাথিটা চেয়ারকে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে গেছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গেছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলে চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উঠছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা দেখে কলিজা শুকিয়ে যায়।
শুকিয়ে কাঠ হয়ে আসে, বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই রেখে ফেলেছে? তখনই আবির আবার রুমে আসে, ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা একটানে নিয়ে নেয়। হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে খাতায়। মেঘ বিষময় দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখ দিয়ে আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে। তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে পোটা পড়তেই আগুন যেন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরো বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে, তারপর সেখানেই বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পুরো খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতাকে পুড়ায়নি, পুড়িয়েছে অষ্টাদশী হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধে রাখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরের ন্যায় হয়ে বসে আছে। এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যে তানভীরও হাজির হলো সেখানে। আজ তানভীরের তেমন কোনো কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছে। বিকালের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে এসেছে। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে আর একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে, নির্বাচন নিয়ে, তানভীর কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে ইত্যাদি। তানভীর যা জানে সবাই উত্তর ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু এখন তানভীর হওয়ায় মেঘে ট্রফি করতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবে সম্বোধন করলেও রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। কথায় কথায় লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসাবে এর থেকে বেশি আমি আর কি চাইব? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানভীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে কি মেঘও ভাইয়া ডাকে না? তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকেনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া, একবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। লিমন বলে, পরে? তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবেই। আবির চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো, পরে আর কি? বনু কিছু বলার আগে ভাইয়া চিৎকার দিয়ে উঠেছে, ভাইয়া বলে। ভাইয়া ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নেই, যা ডাকছে তাই ডাকতে থাকুক। বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলে, আবির ভাইয়া। ভাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এক থাপ্পড় দিব, জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই যে বনু আবির ভাই বলে ডাকে, এখনো আবির ভাই বলেই ডেকে আসছে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্ত নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টাপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়েটা ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে, যেটা আমি ভাইয়াকে এখনো বলিনি। আবির ভুরুকুচকে প্রশ্ন করলো, কি বলেছে? তানভীর ঢোক গেলে নিয়ে আস্তে করে বলল, এমপির মেয়ের বনুরে ভালো লাগছে। আবির কপাল কুঁচকে গভীর কণ্ঠে বলল, তো?
আবির স্বাভাবিক অস্তে, এখানে হয়তো কণ্ঠ জানি না। আবির স্বাভাবিক কণ্ঠে আস্তে করে বলল, এমপির ছেলের বউ মানে এমপির মেয়ের ভাবি বানাতে চায়। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শোধালো, কি? তানভীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পিছনে লুকিয়েছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না যে আমি তোমার সম্বন্ধী হই। আবির আগে ফুসতে ফুসতে বলল, এই কথাটা মাথায় রাখি বলে আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি। রাকিব হাসতে হাসতে বলল, তানভীর তোর ভাগ্য ভালো, শালা হইলে যে তোর কি দশা হইতো আল্লাহই জানে। আবির আগে রাগান্বিত কণ্ঠে বলল, তানভীর তোরে আমি আগেই না করছিলাম যে মেঘরু এই বাড়িতে নেওয়ার দরকার নেই, তুই জোর করছিলি বলে আমি নিয়েছিলাম। এমপির মেয়ের এমনি সহ্য হয় না। এখন আবার ভাই, ছেলের নাম কি, কই পাবো, কোথায় আছে শুধু বল। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই শুধু ভালো লাগছিল, আমি না করে দিয়েছি। আমি বলছি বনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শোধালো, আমায় বলিসনি কেন আগে? তানভীর তখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে। ধীরে কণ্ঠে বলল, এই চারজনের সামনে বলেই আজ বাঁচানোর এখানে চারজনের সামনে বলেই যান বাঁচাতে কষ্টকর হয়ে যাচ্ছে। বাড়িতে আমায় একা পেয়ে তুমি মায়ের যে দিবা না তার কি গ্যারান্টি আছে? আবির দ্বিগুণ কণ্ঠ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এখন ওর খবর আসছিল। এমপির ছেলে দেশে ফিরলে জানাস তো আমারে। তানভীর চিন্তিত স্বরে বলল, কেন, মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আরো ঘন্টা দিয়ে কাড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়ে এসেছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়েছে, আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক, আবিরের জন্য যেন মেঘের পড়াশোনার কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতে আবিরের এত কঠিন পদক্ষেপ নেওয়া। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষার কান ডাকা নিষেধ, এই জন্য আজ হিজাব পরেনি। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাথার একটু দুশ্চিন্তা, গত 2 রাত ঘুমাতেও পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ি থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনো ঘুম থেকেই ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখে পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখে উচ্চস্বরে বলে উঠলেন, কে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলল মেঘকে আমি নিয়ে যাইতে, যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলেকে নিয়ে কোনো বিশ্বাস নাই, দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে তুই নিয়ে যা। আবির মৃদু হাসলো। মালিহা খান ছেলেকে ডেকে বলল, তোকে খেতে দিব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বোঝাতে বোঝাতে এগিয়ে দিয়ে এসছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের অভিভাবক। শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে অনেকে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত শিক্ষার্থী দেখতেই ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শান্ত কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির আকস্মিক 2 হাতে আলতোভাবে মেঘের 2 গালে স্পর্শ করে। মেঘের ছোট চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যে হাসিটা শুধু বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখবিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার শিক্ষার্থীর ভিড়ে মেঘও ঢুকে গেছে ভেতরে।
আবির বাহিরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তাটা আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয় জন্য আর তা হলো কই। দেশে ফেরার পর থেকে একটার পর একটা চিন্তা আবিরের জন্য। মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলী না অবলম্বন করছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বোঝা যাবে কতটা সফল হয়েছে আর কতটা ব্যর্থ হয়েছে আবির। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত শিক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জলজল করছে দুটি আঁখি। এক নিমিষে আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেল। মেঘ কাছাকাছি এসে গদগদ করে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশান্তির প্রশস্ত হলো আবিরের দুটি ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনতেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24টা ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে সে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর থেকে শুধু ভাই বোনের সাথে একবারই ঘুরতে বেরিয়েছিল। সেই থেকেই বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করলো, ঘুরতে যাবি? সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠলো। আবিরের দিকে তাকাতেই হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেল। মনে পড়ে গেল কিছুদিন আগে খাতা পোড়ানোর সে ঘটনা। তার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই। তার সাথে কথা বলাই বেমানান। উনার নাম লেখাতেই যে মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটা থেকে দূরে থাকাই শ্রেয়। মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব করেই বুঝতে পেরেছে তার অষ্টাদশীর অভিমান করেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই, তোর জন্য তাড়াহুড়ো করে সকালে না খেয়ে বের হয়েছি, খুব ক্ষুধা লাগছে। আজ শহর জুড়েই জ্যাম। পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতেই ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টার বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটছে নিরুদ্দেশ পথে। মেঘ 2বার জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছি? কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘন্টাখানেকের মধ্যে গাড়ি পৌঁছে গেছে এক অপরূপ সৌন্দর্যের জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরে সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময় বেশ জনপ্রিয়, তবে শরৎকাল কাশফুলের শুভ্রতা এই অবস্থানের মাধুর্য কয়েক গুণ বেড়ে যায়। আকাশে যেন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদা মেঘের মেলা। মুগ্ধ আঁকিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতা মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুলগুলো ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহূর্তে আবিরের ঠোঁটের কোণে হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে ওঠে, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়তে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবেই বা না কেন? ঢাকা শহরে থেকেও এত বছরে কোনোদিনই কোনো জায়গায় আসতে পারেনি সে। শুধু 2-1বার নামই শুনেছে বাবা কাকার ব্যবসা। বাবা কাকারা ব্যবসায় ব্যস্ত থাকার কারণে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে একবার। অথচ আবির দেশে ফিরেছে সবে মাত্র 4 মাস। এই অল্প সময় আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলে ফেলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিল। তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেললো। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে এই কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেই মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। আর কি, আমরা কি এখন চলে যাব? আবির ভুরু কুঁচকে বলল, এত স্বার্থপর কেন তুই? মেঘের চোখ বড় করে তাকিয়ে শুধালো, মানে? আবির বিরক্তিকর স্বরে বলল,
এই যে এত কষ্ট করে এত দূরে নিয়ে আসলাম তোকে, ছবিও তুলে দিলাম, একটা বার তো বলতে পারতি দেন আপনি দুইটা ছবি তুলে দেই বা একটা সেলফি অন্তত তুলি। যেই যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা, স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের ওপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েকটি ভাঁজ ফেলে আবির ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুইও হিটলারের নানি। এই যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না, আমি আপনার মতো এত পাষাণ না। এই কথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসতে দেখে মেঘ বিষময় সময় তাকিয়েছে। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসছেন দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি আমি তোকে শাস্তি দেওয়ার অধিকার রাখি না? এই যে এতগুলো বছরে একটা বারো কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্য কি নিজেকে পাষাণ মনে হয়নি? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্ব সেই মানুষটারও খারাপ লাগতে পারে, ভেবেছিস কখনো? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে, উষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছর একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার, অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতি, আচরণ, ক্রোধাদিত আঁখি, তাকানোর স্টাইল, ঘন চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য করেছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও ওকে থাপ্পড় দিয়েছে। কই এবার তো কথা বলা বন্ধ করেনি। রাগ অভিমান শেষ, ঠিক ওই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপরে আজ সেই মানুষটার সাথে ঘুরতে এসেছে। তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখি আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠলো, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুস্কি হেসে বলল, হোয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরেছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল, তার খুব ইচ্ছে করছে এগুলো নিয়ে বাসায় যেতে, নিমার আদিকে দেখাবে, কিন্তু আবিরের করা নিষেধ, বাসায় নিয়ে যাওয়া যাবে না। বাধ্য হয়ে মনের বিরুদ্ধে গিয়ে ফুলগুলো রাস্তার পাশে দুটো পিচ্চিকে মেয়েরকে ফুলগুলো দিয়ে বাসায় চলে গেছে মেঘ। সময় চলছে নিজের গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ, সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটা জান্নাতের। প্রতিদিন 3-4 ঘন্টার সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘকে পরীক্ষা নেওয়া, সেগুলো সমাধান করা। 15 দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন এ লড়াই চলবে। সপ্তাহখানেক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটির ফলাফল প্রকাশিত হয়েছে। মেঘের সিরিয়াল আসছে। সে খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষ মহা খুশি, তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়িতে সবাই হইচই করছে দেখে একসময় ধমক দিয়ে বসলেন, মেডিকেলের পরীক্ষা এখনো হয়নি। এত খুশি হওয়ার মতো কিছুই হয়নি, সামনে পরীক্ষা, পড়তে বসে গিয়ে। আমি রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবার হইচই উল্লাস দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে। এসব সামান্য বিষয়ে সে পাত্তা দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়িতে উঠতে গেলেই আবিরকে দেখে থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকিয়ে দেখলো একবার, হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই কি খুশি হয়েছে। কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনই জান্নাতা পুরো ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে উত্তর দিল, ডিউতে হয়েছে, জগন্নাথে ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, রেজাল্ট দিয়েছে নাকি? রাসেল সহজ উত্তর দিল, হ্যাঁ মাত্র দেখলাম, এই জন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটে রেজাল্ট দেখলো। আকস্মিক আবিরের মুখ বিবরণ মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞেস করলো, কিরে চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়তে পারবে।
আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না, বাসায় কি চলছে সে জানে না। হঠাৎই মিমের কথা মনে পড়লো। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথমে কলটা রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময়ই মিমের কাছে থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করেই সালাম দিল। সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে আবির বলল, বাসার কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচু আপুকে বকছে। আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আব্বু আর বড় আম্মু, আব্বু, বড় আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইকে ধমকে রুমে পাঠিয়েছে। আবির আর কিছু বলে না, কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানা থাকলে হয়তো আজ বাসা থেকে বের হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে আবিরের ভেতরে ঠিক কতটা ক্ষিপ্ত। বাসার গেটে কোনো রকম পেরিয়ে বাইকটা রেখে ছুটে গেল অন্দরমহলে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মোজাম্মেল খান। ওনার পাশে হালিমা খান স্বামীকে শান্ত করতে চেষ্টা করছেন। সিঁড়ির পাশে ভীত হয়ে দাঁড়িয়ে আছে মেঘ, চিবুক নেমে গলায়, সঙ্গে মিশে আছে কান্না। কান্নার তোপে সামনের দিকে চুলগুলো ভেজে গালে লেপটে গেছে। দৃষ্টি তার ফ্লোরের দিকে। আকলিমা খান রান্নাঘরে। ভাসুরকে থামানোর সাধ্য নেই বলেই সরে পড়েছেন। আলী আহমদ খান মালিহা খানকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, এখনো ফেরেনি। ইকবাল খান হয়তো কোনো কাজে বেরিয়েছেন। মোজাম্মেল খান তখনও রাগান্বিত কণ্ঠে বলেই যাচ্ছেন, তোকে এত আদর ভালোবাসা দিয়ে কি হলো? সরকারি মেডিকেলের চান্সটাও পাসনি। কত গর্ব করে সবাইকে বলেছিলাম আমার মেয়ে মেডিকেলে পড়বে। এখন আমি কোন মুখে বলবো যে আমার মেয়ে চান্স পায়নি? তোকে এইটুকু বলতেই আবির উচ্চস্বরে বলে উঠল, এই মেঘ, রুমে যা। আচমকা আবিরের কণ্ঠ শুনে মেঘ কিছুটা কেঁপে উঠল। মোজাম্মেল খানও থেমে গেলেন। মেঘ মুখ তুলে আবিরের দিকে তাকাচ্ছে, কাঁদতে কাঁদতে চোখটা লাল করে ফেলেছে। মোজাম্মেল খান বাসায় ফেরার পর থেকে মেঘকে বকেই যাচ্ছে, ঘুরে ফিরে এক কথাই বারবার। এত আদর থেকে এত সুযোগ সুবিধা পেয়েও মেডিকেলে চান্স পাসনি। ছেলে যেমন ভণ্ড, মেয়েটা ওই রকমই হচ্ছে। সামান্য একটা ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারেনি। এর থেকে শুরু করে আর যা যা বলার ছিল সবাই বলেছে। অতিরিক্ত রাগে মানুষের বুদ্ধি লোপ পায়। তখন যা বলে তার বেশিরভাগই অহেতুক আর বিবেকহীন কথা। মেঘ সিগ্ধ আঁখিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নিরেট কণ্ঠে পুনরায় বলে, রুমে যেতে বলেছি তোকে। মেঘ মাথা নিচু করে ফেলেছে। বাবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। এতক্ষণ বাবার ধমক খেয়েছে, এখন আবির ভাইয়ের ধমক খাওয়ার কোনো ইচ্ছা নেই তার। তাই ধীরে পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। আবির কয়েক কদম এগিয়ে সোফার কাছাকাছি এসে দাঁড়িয়ে মোজাম্মেল খানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, যা হওয়ার তা হয়ে গেছে। এমন তো নয় যে মেঘ চেষ্টা করেনি, আর এমনটাও নয় যে সে পাশ করেনি। আপনার যদি মেডিকেলেই পড়ানোর ইচ্ছা থাকে তাহলে এত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, ওইখানে কোনোটাতে ভর্তি করাতে পারেন। মেঘ রুমে যেতে যেতে আবিরের কথাগুলো শুনতেছে। আবির ভাই যে তার বাপের বকার হাত থেকে মেঘকে বাঁচাতে এসেছে এটা ভেবেই মেঘ অবাক হয়েছে। কিছুদিন আগে উনি তো ডিউতে চান্স না পেলে পা ভেঙে ঘরে বসে রাখবেন বলেছিলেন, অথচ আজ এই মানুষটাই ভিন্ন রূপ। একটা মানুষের কত রূপই না হতে পারে। মোজাম্মেল খান রেগে বললেন, প্রাইভেটে পড়ানোর ইচ্ছা থাকলে মাস শেষে এত টাকা মেয়ের পড়াশোনার পেছনে খরচ করতাম না। বাসা থেকে বের হলেই আশেপাশের মানুষ আমায় প্রশ্ন করবে, কেন চান্স পাইনি? কি বলবো আমি তখন? আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি চাইছেন এখন? ঘন্টার পর ঘন্টা মেয়েটার ওপর রাগ ঝাড়লে কি রেজাল্টটা পরিবর্তন করে আনতে পারবেন? অ্যাডমিশন টেস্টের সময় একটা মানুষ এমনিতেই ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে, সেখানে তাকে এভাবে কথা শোনাচ্ছেন। আজ আপনার ঠিক যতটা কষ্ট হচ্ছে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে মেঘের। দিন রাত এক করে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করে গেছে সে। বাবা মা হিসেবে ওকে সাপোর্ট করাটা আপনাদের দায়িত্ব, কিন্তু কি বলবো, আপনারা তো সন্তানের থেকে সমাজকে বেশি প্রাধান্য দেন। কথাগুলো বলে আবির সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল। মোজাম্মেল খান নিশ্চুপ বসে আছেন, ভেতরে ভেতরে রাগ ফুটছেন, কিন্তু আবিরের বলা কথাগুলোর প্রত্যুত্তর ছিল না বলেই চুপ হয়ে গেছেন। হালিমা খানও শান্ত স্বরে স্বামীকে বোঝাচ্ছেন। মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে কাছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আবির একটু শব্দ করে দরজা ধাক্কা দিল। মেঘের কোনো সারা শব্দ নেই।
অবিরত কেঁদেই যাচ্ছে, এই কান্নার কোনো অন্ত নেই। আবির মেঘের বিছানার পাশে বসে আস্তে করে ডাকলো, মেঘ। সঙ্গে সঙ্গে মেঘ একটু থামলো, তারপর আবার কান্না শুরু করলো। আবির আলতোভাবে মেঘের মাথায় হাত রেখে এলোমেলো চুলগুলো গুছিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর সাথে কথা আছে, ওঠ। মেঘ কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার সাথে কথা বলতে হবে না, আপনি চলে যান। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা না বলে আমি যাব না। আমি 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুই মুখ ধুয়ে আমার সামনে এসে বসবি। মেঘ তবুও নড়ছে না। আবির গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, 1, 2। মেঘ তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেছে। মেঘের এই তড়িঘড়ি দেখে আবির মৃদু হাসলো। মেঘ ফ্রেশ হয়ে আবিরের মুখোমুখি বসেছে। আবির মোলায়েম কণ্ঠে শোধালো, তুই কাঁদছিলি কেন? চান্স পাসনি বলে নাকি চাচ্চু বকেছে তাই? মেঘ নিশ্চুপ দেখে আবির আবার বলা শুরু করলো, তুই কি মেডিকেলে পড়তে চাস? পড়তে চাইলে বল, আমি তোকে প্রাইভেটে পড়াবো। কেউ রাজি না হলেও আমি তোকে পড়াবো, শুধু বল তুই চাস কি না। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এই প্রশ্নের উত্তর নেই মেঘের কাছে, কারণ ছোটবেলা থেকেই ভালো স্টুডেন্ট হওয়ায় জিএসসির পর সবার মতো পরিবারের কথাই তাকে সায়েন্স নিতে হয়েছিল। আর সায়েন্স নেওয়ার মানেই পরিবারের মানুষ ডাক্তার বানানোর স্বপ্ন দেখা শুরু করেছে। সবার স্বপ্নকে বাস্তবায়ন করতে গিয়ে এতদিন সে চেষ্টা করে এসেছে। আবির শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বলা শুরু করলো, দেখ, যদি এমন হয় ডাক্তার হওয়া তোর একমাত্র লক্ষ্য, তুই মন প্রাণ দিয়ে চাস ডাক্তার হতে, তাহলে তুই প্রাইভেটে পড়তে পারিস। প্রাইভেট থেকে পড়ে প্রতি বছর হাজার হাজার ভালো ডাক্তার বের হচ্ছেন। কিন্তু যদি তোর মনে হয় ডাক্তার হওয়া তোর একমাত্র স্বপ্ন নয়, তুই সায়েন্স নিয়েছিস আর তোর আশেপাশের মানুষ চাইছে তুই ডাক্তার হওয়া, শুধুমাত্র তাদের ইচ্ছে পূরণ করতেই মনের বিরুদ্ধে তুই ডাক্তার হতে চাচ্ছিস, তাহলে আমি বলবো কোনো দরকার নেই। কারো কথায় বা কারো চাপে নিজের ইচ্ছের ওপর কে কখনোই মাটি চাপা দিবি না। তোর যেখানে পড়তে ইচ্ছে করে তুই সেখানেই পড়বি। কে কি বলবে, কে কি বোঝাবে, সেটা আমি বুঝবো। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে আবির ভাইয়ের মুখের পানে। আবিরের বলা কথাগুলো শুনে মেঘের চোখে আবারও টলমল করছে। তার আব্বুও তো কথাগুলো এভাবে বলতে পারতো। আবির তপ্ত স্বরে পুনরায় বলল, পৃথিবীর মানুষ কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। তোর ইচ্ছেটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। দিন শেষে আমি তোর মুখের এই হাসিটাই দেখতে চাই, কারো কথায় না। নিজেকে সিদ্ধান্ত নিজে নিবি, কি চাস। আবারও বলছি, তুই কি চাস তাই হবে। আবির চলে গেছে। আবিরের দেওয়া সান্ত্বনাতে আর কিছু হলো কিনা জানা নেই, তবে মেঘের কান্না থেমে গেছে। দীর্ঘ সময়ের অশান্ত মন শান্ত হয়ে গেছে। তবে এখন নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই। লাইট অফ করে শুয়ে শুয়ে ফোন চাপছিল। বন্যার সাথে কথা বলা হয়নি। বন্যাকে 2 বার কল দিয়েছিল, কিন্তু কোনো খবর নেই। ফেসবুকে ঘুরতে ঘুরতে আবির ভাইয়ের একটা ছবি সামনে আসছে। এতদিনে পড়াশোনার চাপে আবির ভাইয়ের আইডিটাও ঘুরে দেখা হয়নি তাই আজ সময় নিয়ে আবিরের আইডিতে ঘুরছে। হঠাৎই চোখে পড়লো আবির ভাইয়ের জন্মদিন। সামনে আবির ভাইয়ের জন্মদিন। মেঘ দিন গুনতে শুরু করেছে, আর মাত্র 3 দিন বাকি। কিভাবে কি করবে ভেবেই পাচ্ছে না। রেজাল্টের চিন্তা মাথা থেকে চলে গেছে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান আর আলী আহমদ খান বাসায় ফিরেছে। মেঘের মন খারাপ শুনে দেখতেও গিয়েছিলেন, কিন্তু মেঘ ঘুমাচ্ছে দেখে আর ডাকেননি। ছোটবেলা থেকেই মেঘের ঘুম অনেক গভীর, আর ঘুমের মধ্যে মেঘকে ডাকলে মাথা ব্যথা করে, তাই সচরাচর কেউ ডাকেও না। কিছুক্ষণ পর আবির মায়ের রুমে গেছে। কিছুদিন যাবতই মালিয়া খানের প্রেসার বাড়ছে, মাথা ভার হয়ে থাকে, চোখ ঝাপসা দেখছিল। আবির মায়ের সাথে কিছুক্ষণ বসে খাবার খাইয়ে তারপরে ওষুধ খাইয়ে নিজের রুমে আসছে। এটুকু সময়ের মধ্যে আলী আহমদ খান রুমে আসেনি, হয়তো 2 ভাই অন্য রুমে কথা বলছে। ঘন্টাখানেক পর তানভীর বাসায় ফিরেছে। আবিরের কাছ থেকে সবাই শুনেছে। মেঘকে দেখতেও গিয়েছিল, কিন্তু লাইট অফ দেখে সেও ডাকেনি। রুমে বসে কি করবে বুঝতে পারছে না। তখনই বন্যার নাম্বার থেকে কল আসছে। তানভীর অবিশ্বাস্য চোখে তাকে কলটা রিসিভ করলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা চিন্তিত কণ্ঠে শোধালো, আপনি কি বাসায়?
মেঘ কোথায় বলতে পারেন? এতগুলো কল দিচ্ছি, রিসিভ করছে না যে, তাই বাধ্য হয়ে আপনাকে কল দিলাম। তানভীর স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি বাসায়। বনু তো ঘুমাচ্ছে মনে হয়, ফোন মনে হয় সাইলেন্ট। বন্যা আর প্রশ্ন করলো না। মেঘের কি সরকারিতে চান্স হয়েছে? তানভীর ভারী কণ্ঠে উত্তর দিল, না, প্রাইভেটে। তোমার? বন্যা মন খারাপ করলে বলল, আমারও। তানভীর ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়। ডিউতে তো তোমারও চান্স হয়েছে শুনলাম। বনুকে বুঝাইয়া দুইজনে ভর্তি হইয়া পড়ো। হয়তো আল্লাহ চাচ্ছেন দুই বান্ধবী একসাথে থাকো। বন্যা মৃদু হেসে উত্তর দিল, হয়তো বা। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তানভীর আল্লাহ হাফেজ বলে ফোনটি রেখে দিল।